2009 সালে যে পিলখানা বিদ্রোহ বলা হতো সেটা মূলত বিদ্রোহ না, একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে মূলত 2009 সালে আমার বাবাদেরকে আটকানো হয়েছে 16 বছর, এখনো তাদের কোনো মুক্তির কোনো আশ্বাস আমরা পাইনি। 5 আগস্টের পরে আমরা ভাবছিলাম যে হয়তো নতুন একটা দেশ আমরা পাইছি, স্বাধীন হয়েছে, অন্তর্বর্তী সরকার এর একটা সুরাহ করবে, কিন্তু এই পর্যন্ত পরপর 3টা জামিন শুনানি হয়েছে। জামিন শুনানির মধ্যে একটা তো তাদের কোনো ইয়া হয় নাই, একবার বলছে পিপি নিয়োগ হয় না, একবার বলছে যে পিপি নথি পড়ে না, আরেকবার বলছে জজ অসুস্থ। এখন আবার 9 তারিখ আর একটা জানুয়ারি 9 তারিখ ডেট আছে। এখন আশা করব যে অন্তর্বর্তী সরকারের কাছে বা উপদেষ্টা যারা আছে, আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের কাছে একটাই দাবি, আর তাদের কাছে আমরা আশা রাখি যে 9 তারিখের মধ্যে সবকিছু যেন শুরু হয়ে যায়, আর যারা জেলবন্দি আমার বাবারা বা আঙ্কেলরা যারা আছে তাদের জন্য মুক্তি দেওয়া হয়। 16 বছর অপরাধ তো তারা তো সবাই নির্দোষ, তারা কিছুই জানতো না। আমার বাবা বাসায় ছিল, আমার ভাইরে নিয়ে একদিন আমাদের মেডিকেলে যাওয়ার কথা ছিল, আমরা বাসায় ছিলাম। এর মধ্যে এই গন্ডগোল, কিছু না জানা সত্য এখন মিথ্যা সাক্ষীর আশ্বাসে সবারই আটকানো হয়েছে। যারা আঙ্কেল আছে মূলত তারা কিছুই জানে না, সবকিছু তারা মিথ্যা সাক্ষী দেয় না, এজন্য তাদেরকে আটকাই দিছে। আর আর আব্বুর নামে তো 2টা মামলা দিছে, ফার্স্টে ছিল হত্যা মামলা, ওইটা সাজা শেষ। এখন আরেকটা বিস্ফোরক মামলা দিয়ে তো খালাস প্রাপ্ত অনেক আঙ্কেল এখন আটকা আছে। আমার আব্বুরও সাজা শেষ, কিন্তু আটকায় রাখছি বিস্ফোরক মামলা দিয়ে। এটা তো বিস্ফোরক মামলা সম্পূর্ণ মানে সবাই বুঝতে পারছে, দেশে সবাই জানে যে এটা ভারতীয় একটা চক্রান্ত, কিন্তু এটার কোনো সুরাহা হতেছে না, কোনো কমিশনও। গতকালকের আগের দিন আপনারা সবাই আমার হয় জানেন, গতকালকের আগের দিন স্বাধীন তদন্ত কমিশন গঠন করবে না বলে দিছে সরকারের থেকে। যে এখন আমাদের কাছে যতটুকু আমাদের ধারণা যে এটা সম্পূর্ণ একটা মানে সন্দেহজনক, কেন তারা করবে না? যদি বিডিআর আঙ্কেল বা কেউ যদি দোষী থাকে অবশ্যই তাদের বিচার হওয়া দরকার, যে এত বড় কেন হত্যাকাণ্ড করলো, কিন্তু তাদের তো ভয় থাকার দরকার ইয়ে নাই। আমার কথা হচ্ছে যে আগে এটার স্বাধীন তদন্ত কমিশন গঠন করুক, করে এটার যা মূলত ভিতরে যা আছে সবকিছু বের করে আনুক, যে মূলত এটার হোতা কে ছিল, কিন্তু এটা তো করতেছে না। আমরা যতটুকু নিশ্চিত যে যদি এরকম কিছু বের করা হয় তাহলে আগে ভারতীয়রাই আসবে, মানে ভারতের একটা সম্পূর্ণ চক্রান্ত ছিল এটা। আমি চাই যে একটা স্বাধীন তদন্ত যাতে সবকিছু সঠিকভাবে হয়, কোনো মিথ্যা যাতে না থাকে। আর আজকে সকালে দেখছিলাম একটা ঘোষণা দিচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে আগামী 5 কার্য দিবসের মধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠন করবে, এরকম কিছু একটা। আমি বাসে থাকা অবস্থায় দেখছিলাম, আমি এটা এখনো ভালো করে ক্লিয়ার হয়নি। আর যদি এমন কিছু হয়ে থাকে আমি ওনার কাছে আশা রাখি যে 5 দিন না, 1 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে এমন কিছু গঠন করুক যাতে খুব তাড়াতাড়ি এটার তদন্ত বের হয়ে আসে। জি, তার কাছে একটাই চাওয়া, যারা বিনা দোষে এখনো 16 বছর যেসব আমার আঙ্কেলরা বা আমার বাবারা যারা জেল খাটতেছে, তারা তো কিছুই জানে না, তারপরেও তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আটকায় রাখা হইতেছে। এই 16 বছরের যারা আটকা আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক। 9 জানুয়ারি পরে যাতে আর কোনো কোর্ট গঠন করা না হয়, 9 জানুয়ারি যাতে শেষ কোর্ট হয়, তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয়। আর এই 16 বছর আমাদের কিভাবে গেছে দিন, এটা কেউ বোঝার মতো নাই, বা কেউ আমাদেরটা বুঝছেও না। যদি বুঝতো তাহলে, সরকারও যদি বুঝতো তাহলে ওই দিনই স্বাধীন তদন্ত কমিশন গঠন করতো। আমরা তো ভাবছিলাম যে 5 আগস্টের পরে আমরা একটা নতুন দেশ পাইছি, আমরা ভালো কিছু একটা আশা করছিলাম, কিন্তু তাহা তো হইতেছে না কিছু। এ পর্যন্ত পরপর 3টা কোর্ট শেষ করলো, কোনো কিছুই তো হইতেছে না। আমরা তো কোনো কিছু আশা করতে পারতেছি না। আমাদের ফ্যামিলি কেমনে চলে এটা তো কেউ কখনো জিজ্ঞাসা করে না যে আমরা কিভাবে চলতেছি। আমার বয়স 4 বছর ছিল যখন আমার বাবা আটকা পড়ছে, আমার ভাই 2 বছর, আমার বোন তো হয় না, আমার বোন তো বাবার হাতে কি দেয় বলতে পারে না, বাবার চেহারাও এখনো দেখে নাই। আমরা 3 ভাই বোন আর আমার আম্মু। আমার 4 বছর, আমার ভাইয়ের 2 বছর, আমার বোন হয় নাই। আমার আব্বু আটকা পড়ার প্রায় 4-5 মাস পরে আমার বোন হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এনআইএ 10 রাইফেল ব্যাটালিয়ন বলিপাড়া, তৎকালীন বলিপাড়া ছিল। বিডিআর পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমি 25 তারিখ পর্যন্ত কিছুই জানতাম না। 25 তারিখ বেলা 12টার সময় ব্যাটালিয়ন অধিনায়ক তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল, নামটা আমার স্মরণ নেই, লুৎফর রহমান সাহেব, উনি জরুরি একটা দরবার ডেকেছে। দরবার ডেকে দরবারের মাধ্যমে আমাদেরকে জানায় বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড হয়েছে, তোমরা সবাই নীরব থাকো, তোমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা ব্যাটালিয়ন কমান্ডারের আদেশে আমরা নিয়মিত অফিস পরিচালনা করেছি এবং কোনো ধরনের কোনো গুজবের সাথে আমরা কান দিই নেই। আমরা শান্ত ছিলাম এবং
নিয়মিতভাবে আমরা অফিস পরিচালনা করেছি। পরের দিন 26 তারিখ আমরা নিয়মিত অফিসে গেছি। অফিসে আমরা অফিসিয়াল কার্যক্রম করতেছি, ডিউটি করতেছি। তখন শেখ হাসিনা তার পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একটা ষড়যন্ত্রমূলক একটা রিউমার ছড়াইছে যে আর্মি দ্বারা বিডিআর ব্যাটালিয়ন সকল আর্মি ক্যাম্পের কাছে হস্তান্তর করতে হবে। বিডিআরদেরকে সবাইকে মানে কাজকর্ম বাদ দিয়ে বেড়াকে বসায় রাখার একটা সিদ্ধান্ত নিয়েছে, যেটা কোনো আইনগত দিক দিয়ে কোনো বৈধ ছিল না। পরবর্তীতে আমরা ব্যাটালিয়ন কমান্ডারে বলেছি, স্যার এটা তো ঠিক হবে না। আমরা যেহেতু বিডিআর, আমরা বলিপাড়া আছি, এখানে কোনো বিদ্রোহ বা হত্যাকাণ্ড কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তৎকালীন বিডিআরের যে অধিনায়ক ছিল সে বলেছে যে তোমরা শান্তমতো যার যার ডিউটি করো, তোমাদের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হলে সেটা আমি দেখবো। তখন বান্দরবান রিজিয়ন থেকে আর্মির একটা ব্রিগেড প্রায় 12 কিলোমিটার বলিপাড়ার উদ্দেশ্যে গিয়েছিল ব্যাটালিয়ন দখল করার জন্য। তখন বলিপাড়া ব্যাটালিয়নের বিডিআররা তাদের আত্মরক্ষা করার জন্য তারা ভীতি সন্ত্রস্ত হয়ে অফিসারকে বলেছে, অধিনায়ক সাহেবকে বলেছে, স্যার যেহেতু আর্মি এখানে আসতেছে, আমাদের জীবনের নিরাপত্তা নেই, আপনি দয়া করে আমাদেরকে আমাদের অস্ত্র, আমাদের নামে বরাদ্দকৃত অস্ত্র আমাদেরকে দেন, আমরা ব্যাটালিয়নের নিরাপত্তার স্বার্থে ডিউটি করব, আমরা কোনো ধরনের কোনো সমস্যা করব না। 26 তারিখ বেলা আনুমানিক 12টার সময় চা হয়েছিল। তখন ব্যাটালিয়ন কমান্ডার বলেছে যে ঠিক আছে, তাহলে তোমরা অস্ত্র নিয়ে যার যার স্থানে নিরাপদ ডিউটি করো, যার যার কর্মস্থলে ফিরে যাও, হ্যাঁ তোমরা কোনো ধরনের উশৃঙ্খল হয় না। উনি লিখিতভাবে একটা আদেশ দিয়েছে। ওই লিখিত আদেশের কারণেই যার যার অস্ত্র নিয়ে, যার যার নামে বরাদ্দকৃত অস্ত্র নিয়ে সবাই ব্যাটালিয়নের নিরাপত্তা ডিউটি করেছে। যা পরবর্তীতে অফিসিয়াল ভাবে উনি লিখিত আদেশ দিয়েছে এবং পরপর 2-3 বার শূন্য রিপোর্ট দিয়েছে যে এই ব্যাটালিয়নে কোনো ধরনের বিদ্রোহ বা উশৃঙ্খল হয়নি। তারপরেও শেখ হাসিনার উদ্দেশ্য প্রণোদিত বাস্তবায়ন করার জন্য অফিসার, ওনাকে ঊর্ধ্বতন অফিসার দ্বারা থ্রেট করা হয়েছে যে আপনি যদি এই বিডিআরকে 200 সাব্যস্ত না করেন তাহলে আপনার চাকরি চলে যাবে, আপনার চাকরিটা কি ভালো লাগে না? এই জন্য উনি ওনার চাকরি রক্ষার্থে আমাদের নিরপরাধ 10 রাইফেল ব্যাটালিয়নের 110 জন বিডিআরদেরকে তখন 230 জনকে জেলখানায় বন্দি করেছে। পরবর্তীতে 110 জনকে এই প্রহসনের একটা বিচার করে, যে বিচারে আইনজীবী রাখা যাবে কিন্তু আইনজীবী যারা করতে পারবে না, এরকম একটা প্রহসনের বিচার করে আমাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। হ্যাঁ, আমরা তখন কোনো অপরাধের সাথে জড়িত না থাকা সত্ত্বেও 4.5 বছর জেল খেটেছি। জেল খাটার পরে আমরা চাকরি থেকে বিনা সুযোগ সুবিধা আমরা ফিরে এসেছি। এখন আমার এই তৎকালীন আমার চাকরি ছিল 15 বছর, ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা ছিল 16 বছর। এখন আমার চাকরি প্রায় 29-30 বছর শেষ হয়ে গেছে। আমার দাবি যে আমরা যেহেতু কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে আমরা জানতামও না। হ্যাঁ, অফিসার আমাদেরকে দরবারের মাধ্যমে জানিয়েছে, আমাদেরকে কেন চাকরি নেওয়া হলো? আর আমাদের পরিবারগুলো আজকে ভুক্তভোগী, আমাদের সন্তানের আজকে ভুক্তভোগী, আমাদের ফ্যামিলি আজকে রাস্তায় বসার মতো অবস্থায়। আমাদের জীবনে কি এটাই আমরা চেয়েছিলাম? সারা জীবন লেখাপড়া করে একটা চাকরি নিয়েছি, তার পরিণতি যদি এই হয় তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কি? তারপরেও আমরা যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীতে ছিলাম, আমরা সরকারের দিকে তাকিয়ে দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করেছি, আমরা ন্যায় বিচারের আশা করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো ন্যায় বিচার পাই নাই। এখনো যারা বিডিআরে জেলবন্দি আছে, আমার জানা মতে বা আমার ধারণা, এখানে যারা অপরাধী তাদেরকে সেদিন শেখ হাসিনা ওই 1 ঘন্টা বিমান অপেক্ষা করায় রেখে তাদেরকে বিদেশ পাচার করে দিয়েছে, আর নিরপরাধ বিডিআরদেরকে অপরাধী বানায় জেলে বন্দি রেখেছে।
যেটা আদৌ কাম্য নয়। একটা স্বাধীন রাষ্ট্র, এখানে ন্যায় বিচার সবারই অধিকার, কিন্তু সেই ন্যায় বিচার আমাদের বিডিআরের জওয়ানরা পাচ্ছে না। সেনা অফিসার যারা বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছে তারাও ন্যায় বিচার পায় নাই। ন্যায় বিচারের স্বার্থে সরকার যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। পক্ষপাতিত্ব থাকলে ন্যায় বিচার বাধাগ্রস্ত হবে। আমার দাবি, আমরা যারা বিডিআর বন্দী আছি আমাদেরকে মুক্তি দিয়ে ন্যায় বিচার একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করে যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়া হোক, যারা নিরপরাধী তারা যেন আবার চাকরিতে ফিরে যেতে পারে। এই জন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করতেছি এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করতেছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমরা যারা ঢাকার বাইরে ব্যাটালিয়নে ছিলাম, আমাদেরকে যেই ধারা বিচার করা হয়েছে সেই ধারাটা ছিল বিডিআরের আভ্যন্তরীণ একটা ধারা। পরবর্তীতে ওই ধারাটাকে সংশোধন করে আমাদেরকে বিচারের আওতায় শাস্তি দেওয়া হয়েছে। যেটা আইনে আছে, যদি কোনো ধারা সংশোধন করা হয় তাহলে পরবর্তী যারা অপরাধ করে তাদেরকে ওই ধারায় বিচার করা হবে, কিন্তু পূর্বে যারা অপরাধ করেছে তাদেরকে ওই নতুন ধারায় বিচার করা যাবে না। সেখানেও তারা অবৈধভাবে আমাদেরকে অন্যায়ভাবে বিচার করেছে। আমাদের কিছু বলারও ছিল না, করারও ছিল না। যেহেতু আমরা একটা সুশৃঙ্খল বাহিনী, আমরা উশৃঙ্খলা কোনো কাজ করি নেই, আমরা কোনো আন্দোলনও করি নেই। যারা ওই ঢাকার বাইরে ব্যাটালিয়নে ছিল তারা বিভিন্ন মেয়াদে সাজা কেটে তারা এখন বাইরে আছে। আর পিলখানার ভিতরে যারা ছিল তাদেরকে বিস্ফোরক মামলায় এনে এবং হত্যা মামলা এনে তাদেরকে আজও জেলে বন্দি করে রেখেছে। অনেকে এখান থেকে খালাস পেয়েছে, তাদেরকে এখনো ছাড়া হচ্ছে না। অর্থাৎ সবকিছু মিলিয়ে হলো যে এখানে কেউ ন্যায় বিচার সাধিত হচ্ছে না। এখানে শুধু তার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, তার ক্ষমতা দীর্ঘস্থায়ী টিকে রাখার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিকল্পিত এবং তার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে জেলে আটকিয়ে রাখা হয়েছে। তাদেরকে জেল থেকে ছাড়লে তাদের ভিতরে অনেকেই জানে, যারা সত্য ঘটনাটা জানে, সত্যটা প্রকাশিত হবে বিধায় তাদেরকে আজও আটকিয়ে রাখা হয়েছে। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে আমার আবেদন, তাদেরকে ন্যায় বিচারের স্বার্থে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং ন্যায় বিচার করে যারা অপরাধী তাদেরকে শাস্তিতে আনা হোক, যারা নিরপরাধী তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক। লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান 10 রাইফেল ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন। উনি ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন, রাজনীতি জীবনে উনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। এটা দেশবাসী জানা উচিত। বাংলাদেশের অনেক জায়গায়, প্রায় 40-45টা জায়গায় প্রতিটা ব্যাটালিয়ন থেকে যারা আওয়ামী লীগ বিরোধী লোক মনে করে এরা, তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করছে এবং জেল দিছে। অবশ্যই এখানে কেউ জড়িত ছিল না, বাইরে তো কিছু হয় না। আমাদের এখানে এখন গুলিও কেউ করে যায়, কিচ্ছু না। শুধু আদেশ দিছে যে অস্ত্র নেও, তোমাদের অস্ত্র আমরা নিচ্ছি। এই অস্ত্র নেওয়াতে পরে আমাদের নামে অস্ত্র আইনে মামলা করে আমাকে 6 বছর সাজা দিয়েছে। আমার চাকরি তখন 33 বছর। আমি সুবেদার ছিলাম বিডিআরের, কিন্তু ওই অস্ত্র নেওয়ার আদেশ দিছে। এই আদেশে আমরা অস্ত্র নিলাম কেন? লিখিত আদেশ আছে, ওই যে আমার এই কপিতে এখানে আছে আদেশ। এই অপরাধ আমাদের, আমরা কোনো মারধর কোনো কিছু হয় না। আমাদের এখানে কোনো চিল্লাপাল্লা কিছু না, কোনো 1 রাউন্ড গুলিও হয় নাই। আমাদের এখানে 1 রাউন্ড গুলিও কেউ করে নাই। যদি তোমরা দোষ স্বীকার করো তাহলে সাজা অর্ধেক দেওয়া হবে, আর দোষ স্বীকার না করলে তোমাদেরকে সাজা বাড়িয়ে দেওয়া হবে। এই কথা তারা বলেছে। তখন বলেছে যদি তোমরা দোষ স্বীকার করো, দোষ স্বীকার করলে তোমাদেরকে সাজা অর্ধেক দেওয়া হবে, আর যদি দোষ স্বীকার না করো তাহলে সাজা বাড়িয়ে দেওয়া হবে। তাহলে আমি বলছি যে স্যার, আমি তো কোনো দোষ করি নাই, আমি দোষ স্বীকার করবো কেন? হ্যাঁ, যেহেতু আমি দোষ করি না, আমি দোষী না। আপনার যেই মেয়াদে সাজা দেন দিতে পারেন, আমি দোষী না। তখন ওনারা আমাকে 4 বছর সাজা দেয় এবং
ইয়ার রায়ের বিরুদ্ধে এবং এই বিচারের বিরুদ্ধে তৎকালীন আমি আমার ব্যাটালিয়নে আরো 17 জন মিলে আমরা হাইকোর্টে একটা রিট করেছিলাম। ওই রিটের শুনানি 2 বার হয়েছে। পরবর্তীতে আমি জেল থেকে আসার পরে আমি ব্যারিস্টারের সাথে আলাপ করলাম। স্যারে বলল যে এই মুহূর্তে যদি আপনি এই রিট পরিচালনা করেন তাহলে সরকারের ভারসাম্য রক্ষা করার জন্য আপনার পক্ষে রায় যাবে না, তারা সরকারের পক্ষেই রায় দিবে। যার কারণে আমি বলছি যে তাহলে স্যার আমার কি করা উচিত এখন? বলছে আপনি তখন তাহলে রিটটা এখন নট প্লেস করে রাখেন, পরবর্তীতে আপনি যখন ন্যায় বিচার বাংলাদেশে সাধিত হবে আপনি তখন যদি রিট উপস্থাপন করেন তাহলে আপনি ন্যায় বিচার পাবেন। এই জন্য আমি রিটটাকে নট প্লেস করে রেখেছি। এখন যেহেতু বাংলাদেশে ন্যায় বিচারের সরকার এসেছে তাই আমরা এখন চাইলে রিটও উপস্থাপন করতে পারবো। আমরা শুধু সরকারের অপেক্ষায় আছি। সরকার যদি আমাদেরকে ন্যায় বিচার করে তাহলে আমরা আর কোনো আইনি লড়াইতে যাব না, আর নয়তো আমরা আমাদের রিট আবার পুনরায় উপস্থাপন করব।